Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজকে আমাদের বায়োলজির ফোর্থ ক্লাস আমরা পড়বো। আজকে আমরা টোটাল 3টে চ্যাপ্টার পড়বো। আজ চ্যাপ্টারগুলো হচ্ছে স্নায়ুতন্ত্র মানে হচ্ছে নার্ভ সিস্টেম, তারপরে হচ্ছে চলন ও গমন মানে হচ্ছে মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন, এবং লাস্ট চ্যাপ্টার যেটি পড়বো সেটি হচ্ছে রেচন। ঠিক আছে, এবং তার আগে কিছু কথা বলে রাখি, এইটি আমাদের 4 নম্বর ক্লাস এবং এরপরে আর একটি ক্লাস হবে বায়োলজি। তাহলে আমাদের বায়োলজি মিসলিনিয়াসের জন্য যে সিলেবাস সেটা পুরো আমাদের কমপ্লিট হয়ে যাবে। 5 নম্বর ক্লাস যখন শেষ হবে তার মধ্যেই আমাদের 5 নম্বর ক্লাসের মধ্যেই আমাদের বায়োলজি ফুল কমপ্লিট হয়ে যাবে। যখন এইভাবে প্রত্যেকটার কমপ্লিট করা যখন হয়ে যাবে, আর 3-4 দিনের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে বাকিগুলো। এবং তারপরে আমরা কি করব না, মিক্স একটা জেনারেল সায়েন্সের একটা অবজেক্টিভ জিকে সিরিজ শুরু করব। তাহলে কেমন ধরনের কোশ্চেন আসে এবং তোমরা কেমন পড়ছো সেটা তোমরা ওই কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবে। এবং আরেকটি কথা বলি, তোমাদের নোট বানানোর জন্য আমি ফেসবুকে বিভিন্ন গ্রুপে এই ভিডিওগুলো শেয়ার করতাম, সেগুলো শেয়ার করতে পারছি না কারণ নোট বানাতে প্রচুর টাইম লেগে যাচ্ছে তোমাদের জন্য। সেই জন্য তোমাদের একটা কাজ করব, যদি করো তাহলে হবে, না করো তাহলে হবে, যে ভিডিওটা একটু বিভিন্ন স্টাডি গ্রুপ যেগুলোতে আছে আমি যেখানে এগুলো শেয়ার করতাম, সেখানে তোমরা যদি পারো শেয়ার করে দিও, তাহলে অনেকটা আমার হেল্পফুল হয়ে যাবে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। আজকে আমরা যেটা ফার্স্ট পড়বো সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র, মনে হচ্ছে নার্ভাস সিস্টেম। দেখো, স্নায়ুতন্ত্র স্নায়ুকোষ বা নিউরন নিয়ে গঠিত। ঠিক আছে, পাশে আমি ইংলিশের মিনিংটাও লিখে দিয়েছি। এবার দেখো, এটি দেহের বিভিন্ন গ্রন্থি ক্ষরণে সহায়তা করে। স্নায়ুতন্ত্রের কাজ কি না, এটি বিভিন্ন দেহের গ্রন্থি যেগুলো থাকে মানে যে গ্ল্যান্ড যেগুলো থাকে সেগুলো ক্ষরণে সহায়তা করে। থার্ড দেখো, যে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক হলো নিউরন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক হলো নিউরন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু। ঠিক আছে, এবার দেখো, দুটি স্নায়ুকোষ কিংবা নিউরনের সংযোগস্থলে বা সংযোগস্থল বা মিলনস্থলকে কি বলা হয়, সাইন্যাপস। খুব ইম্পর্টেন্ট কি না, দুটি স্নায়ুকোষ কিংবা নিউরনের সংযোগস্থল, স্নায়ুকোষ মানে হচ্ছে স্নায়ুকোষ মানে হচ্ছে নিউরন। ঠিক আছে, নিউরনের দুটি নিউরন বা দুটি স্নায়ুকোষের সংযোগস্থলকে বলা হয় বা মিলনস্থলকে বলা হয় সাইন্যাপস। এরপর দেখো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। দেখো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তৈরি হয় মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডে। ঠিক আছে, এবং মস্তিষ্ক থেকে উৎপন্ন হয়ে 12 জোড়া মানে মস্তিষ্ক থেকে উৎপন্ন হয় 12 জোড়া এবং সুষুম্না কাণ্ড থেকে তৈরি হয় 31 জোড়া স্নায়ু। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে মস্তিষ্ক থেকে কতগুলি স্নায়ু উৎপন্ন হয় না, 12 জোড়া মানে 24টা, এবং সুষুম্না কাণ্ডে তৈরি হয় কতগুলো না, 31 জোড়া। ঠিক আছে, সুষুম্না কাণ্ড মানে হচ্ছে স্পাইনাল কর্ড। ঠিক আছে, এবার দেখো, মস্তিষ্ক না মানে হচ্ছে মানুষ সহ মেরুদণ্ডী প্রাণীদের মস্তিষ্কটি মেনিনজিস নামক আবরণী বেষ্টিত খুলি বা করটির মধ্যে সুরক্ষিত থাকে এবং মস্তিষ্কের 3টি অংশে বিভক্ত। তাহলে মস্তিষ্কের আবরণী বেষ্টিত যে আবরণী বেষ্টিত দিয়ে ঘেরা থাকে, ঠিক সেটার নাম কি না, মেনেনজিস। এরপর দেখো, মস্তিষ্ক 3টি ভাগে বিভক্ত। এক হচ্ছে অগ্র মস্তিষ্ক, এক হচ্ছে মধ্য মস্তিষ্ক, এবং লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। এই 3 ভাগে বিভক্ত। এবার এই যে অগ্র মস্তিষ্ক, এটিও 3টি ভাগে বিভক্ত, গুরু মস্তিষ্ক, থ্যালামাস এবং হাইপার থ্যালামাস। এবার দেখো, গুরু মস্তিষ্ক হলো মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, খুব ইম্পর্টেন্ট। এই যে গুরু মস্তিষ্ক মানে অগ্র মস্তিষ্কের ভাগ যেটা গুরু মস্তিষ্ক, এটি হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। এবার দেখো, অগ্র মস্তিষ্ককে প্রাণীর বুদ্ধি, চিন্তা, স্মৃতি ইত্যাদি নিয়ন্ত্রণ করা হয়, অগ্র মস্তিষ্কের এটা কাজ। ঠিক আছে, এরপর দেখো, মধ্য মস্তিষ্ক সেকেন্ড মানে হচ্ছে মিড ব্রেন, এর কি কাজ না, দর্শন ও শ্রবণ মানে দেখা এবং শোনা, এই দুটি কাজ হচ্ছে মধ্য মস্তিষ্কের। এবং সবাই লাস্টে যেটা পড়বো, পশ্চাৎ মস্তিষ্ক, এর কি কাজ, এর এর আগে বলে দিই, এটাও 3টি অংশে বিভক্ত, লঘু মস্তিষ্ক, যোজক এবং থার্ড হচ্ছে সুষুম্না শীর্ষক। এর মধ্যে লঘু মস্তিষ্কের কাজ হলো দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা। এই কোশ্চেনটা বহু এক্সামে এসছে, যে মস্তিষ্কের কোন অংশের কাজ হলো দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা। এ অপশানে থাকবে লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, সুষুম্না শীর্ষক এবং নানাবিধ এরকম থাকবে। অ্যান্সার কি না, লঘু মস্তিষ্ক। এরপর দেখো নেক্সট পেজ। এবার দেখো, আমরা কিছু এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন পড়বো না। প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন হচ্ছে 1.36 কেজি এবং এর আয়তন হচ্ছে 1500 সিসি। এরপর দেখো, ব্যাঙের খরটি স্নায়ু কতগুলি না, 10 জোড়া। তারপর দেখো,
ভোগাস নার্ভ, ভোগাস স্নায়ুর হলো একটি মিক্স নার্ভ, মানে হচ্ছে ভোগাস স্নায়ু হচ্ছে একটি মিক্স নার্ভ বা মিশ্র স্নায়ু। এরপর দেখো সুস্বাদু খাদ্যের জন্য লালা নিঃসৃত হয় অগ্র মস্তিষ্কের জন্য, ঠিক আছে। এরপর দেখো মানুষের সুষুম্না স্নায়ু সংখ্যা কতগুলি? 31 জোড়া, 13 জোড়া, 12 জোড়া, 10 জোড়া। এটা কিছুক্ষণ আগেই পড়লাম, এটা তোমরা কমেন্ট করে জানাবে এর অ্যান্সার কত হবে। এই অপশানগুলো পড়লাম আর কিছুক্ষণ আগে এটা আমরা পড়েছি, তোমরা কমেন্ট করে জানাবে যারা সিরিয়াসভাবে পড়ছো, ঠিক আছে। এবার দেখো প্রথম স্নায়ুতন্ত্রের উদ্ভব হয়েছিল হাইড্রা, হাইড্রার মধ্যে প্রথম স্নায়ুতন্ত্রের উদ্ভব হয়েছিল। তারপর দেখো সিএনএস কথাটি পুরো অর্থ হলো কি না, ফুল ফর্ম কি না, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, খুব ইম্পর্টেন্ট এটা। এরপর দেখো পূর্ণবয়স্ক মানুষের সুষুম্না স্নায়ুর বা স্পাইনাল নার্ভের লম্বা কত? না 42 থেকে 45 সেন্টিমিটার, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। এবং তারপরে দেখো মানুষের মস্তিষ্কের আবরণীর নাম কি? এটা কোশ্চেন মার্ক করে রাখলাম, এটারও অ্যান্সার তোমরা দেবে, কারণ এটা কিছুক্ষণ আগেই আমরা ডেসক্রিপশনে পড়লাম। এবং তারপর দেখো শিশুদের হাঁটতে শেখা কী ধরনের পরিবর্তন? না অভ্যাসগত পরিবর্তন এটা। এরপর দেখো আমাদের নেক্সট চ্যাপ্টার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে চলন ও গমন, মানে হচ্ছে মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন। চলন ও গমন, চলনের বৈশিষ্ট্য কি না এই প্রক্রিয়ায় জীবদের অঙ্গ প্রত্যঙ্গে শুধুমাত্র সঞ্চালন ঘটে, দেহের স্থানে কোনো পরিবর্তন হয় না, যেটা আমরা ছোটোতেই পড়েছিলাম, তবু আর একবার পড়ে নিচ্ছি। গমনের প্রক্রিয়ার জন্য চলন আবশ্যিক। থার্ড হচ্ছে উদ্ভিদ প্রাণী সব ক্ষেত্রেই চলন পরিলক্ষিত হয়। তারপরে দেখো গমনের বৈশিষ্ট্য, গমনের কি বৈশিষ্ট্য না গমনের ফলে জীবদের স্থান পরিবর্তন হয়। এবং সেকেন্ড কি হয়, গমন মূলত প্রাণীদের হয়, উদ্ভিদে হয় না, কিছুমাত্র ব্যতিক্রম উদ্ভিদ বাদে কোনো উদ্ভিদের হয় না গমন, ঠিক আছে। এবং থার্ড হচ্ছে গমনের জন্য চলন আবশ্যিক। এবার দেখো প্রাণী দেহে গমন, না স্পঞ্জ, সাগর কুসুম, অ্যাসিডিয়া, প্রবাল ইত্যাদি নিম্ন শ্রেণীর কয়েকটি প্রাণী ব্যতীত বেশিরভাগ প্রাণী গমনে সক্ষম, ঠিক আছে। এইগুলো হচ্ছে ব্যতিক্রম। এবার দেখো নেক্সট পেজ। এবার দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং যেখান থেকে মিসলিনিয়াস কোশ্চেন আসে এবং কোশ্চেন আসবে, সেটা হচ্ছে প্রাণীর নাম বা কোষের নাম এবং তাদের গমন অঙ্গ। বিভিন্ন এক্সামে এইখান থেকে কোশ্চেন এসেছে এবং মিসলিনিয়াসও এসেছে, দেখবে প্রিভিয়াস ইয়ার যারা করেছো, এবং এই বছরও আসবে। সেই জন্য এইখানে এই কয়েকটি নাম তোমাদের ভালোভাবে মুখস্থ করে নিতে হবে, না প্রাণীর নাম এবং তাদের গমন অঙ্গ। দেখো দেখো ফার্স্ট হচ্ছে ইউগ্যালিনা আর নকটিউলিকা, এদের গমন অঙ্গের নাম হচ্ছে ফ্লাজেনা, ঠিক আছে। তারপর দেখো হাইড্রা, হাইড্রার গমন অঙ্গের নাম হচ্ছে কোর্সিকা। থার্ড হচ্ছে চিংড়ি, চিংড়ির গমন অঙ্গ নাম হচ্ছে প্লিওপড। তারপর হচ্ছে জোঁক, জোঁকের গমন অঙ্গের নাম হচ্ছে চোষক অঙ্গ। তারপর হচ্ছে মাছ, মাছের গমন অঙ্গের নাম কি না পাখনা। তারপর দেখো তিমি, ডলফিন, সিল, এদের গমন অঙ্গের নাম কি পুচ্ছ ও ফ্লিপার, খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, এবং এগুলো সবগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটিও ছাড়বে না। তারপর দেখো 7 নম্বর হচ্ছে কেঁচো, কেঁচোর গমন অঙ্গের নাম কি সিটা, খুব ইম্পর্টেন্ট, এটা এই প্রিভিয়াস ইয়ারে এসছে। এবার দেখো শামুক এবং ঝিনুক, এদের গমন অঙ্গের নাম কি না মাংসল পদ। তারপর দেখো তারা মাছ, খুব ইম্পর্টেন্ট, এর গমন অঙ্গের নাম কি না টিউব ফিট। এবং তারপর দেখো উড়ুক মাছ, এর গমন অঙ্গের নাম কি না বৃহৎ বক্ষ পাখনা, এবং বা বা এটা হচ্ছে পেট্রোরাল ফিন, খুব ইম্পর্টেন্ট। এবার দেখো কিছু অবজেক্টিভ কোশ্চেন, না মানুষের মোট অস্থির সংখ্যা কতগুলো? 206টি। গমনের সহায়ক পেশি কোনটা? না ঐচ্ছিক পেশি, খুব ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারেও এসছে। তারপর দেখো গমনের ভারসাম্য রক্ষা করে কোন মস্তিষ্ক? লঘু মস্তিষ্ক, এটা আমরা কিছুক্ষণ আগেই আমরা পড়েছি। তারপরে দেখো উদ্ভিদের বিটপ আলোর দিকে এগিয়ে যাওয়াকে কী বলা হয়? না ফটোটপিক, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো এটা কিছুক্ষণ আগেই পড়লাম যে অ্যামিবার গমন অঙ্গের নাম কি? না ক্ষণপদ। এবার তোমাদের যেটা অ্যান্সার দিতে হবে, কেঁচোর গমন অঙ্গের নাম কি? কিছুক্ষণ আগেই আমরা এটা পড়লাম, ক্ষণপদ না সিটা না কোষিকা, এবং লাস্টে আরেকটি অপশন আছে, ঠিক আছে। এটা কোশ্চেন অ্যান্সার তোমরা দেবে। তারপরে দেখো কেঁচোর গমন পদ্ধতি হলো ক্রিপিং, ঠিক আছে, এটা হচ্ছে কেঁচোর গমন পদ্ধতি। তারপর দেখো যেটা আরও তোমাদের দুটো কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, না শামুকের গমন অঙ্গের নাম কি এবং চিংড়ির গমন অঙ্গের নাম কি, এই দুটো কোশ্চেন তোমাদের দিতে হবে, কারণ কিছুক্ষণ আগেই আমরা এখানে পড়েছি, এখানে সবগুলোরই দেওয়া আছে, তোমাদের একবার মুখস্থ হয়ে যাবে, প্লাস তোমরা অ্যান্সার দিলে তোমাদের একটু কনফিডেন্সও বাড়বে, ঠিক আছে। আশা করি তোমরা অ্যান্সার দেবে। দেখো তারপরে হাঁসের গমন অঙ্গের নাম কি? না লিপ্তপদ। চিংড়ির নাম কি? না প্লিওপড।
উরুক মাছের নাম কি না পেট্রোরাল ফিন, কিছুক্ষণ আগেই বললাম, এবং তিমির নাম কি না ফ্লিপার। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। এরপর দেখো নেক্সট পেজ। এরপর আমাদের থার্ড এবং আজকের লাস্ট চ্যাপ্টার যেটা পড়বো সেটা হচ্ছে রেচন, এক্সক্রিয়েশন। এক প্রকার অপরিচিতিমূলক বিপাক হলো রেচন। ঠিক আছে, রেচন প্রক্রিয়ার মাধ্যমে জীব তার বিপাক উপজাত রেচন পদার্থ সমূহকে দেহকোষে অদ্রাব্য ক্লাস বা কলয়েড রূপে সঞ্চিত রাখে, অথবা দেহ থেকে নির্গত করে দেহকে সুস্থ ও স্বাভাবিক রাখে। তারপর এটা সংজ্ঞা হয়ে গেল। এবার দেখো যেটা আরেকটা কোশ্চেন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং বিভিন্ন এক্সামে এসছে এবং মিসলেনিয়াসও এসছে এখান থেকে কোশ্চেন। আজকের ভিডিও থেকে প্রায় তোমার 3 থেকে 4 নম্বর কমন পেয়ে যাবে পরীক্ষায়। এখানে দেখো প্রাণীদের রেচন পদার্থ এবং তাদের উৎপত্তি স্থল। যেমন অ্যামোনিয়া, অ্যামোনিয়া উৎপত্তি স্থল কোথায় না দেহকোষ, বডি সেল থেকে হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন হয়, আমাদের শরীর থেকে ঘাম টাম থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয়। তারপর দেখো সেকেন্ড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটাও দেহকোষ, আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই তখন কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। তারপরে দেখো ইউরিয়া, ইউরিয়া কোথা থেকে উৎপত্তি হচ্ছে না যকৃৎ, মানে হচ্ছে লিভার। তারপরে দেখো বিলিরুবিন এবং বিলিভারডিন, এগুলোর উৎপত্তি হচ্ছে যকৃৎ, মানে হচ্ছে লিভার থেকে। তারপরে দেখো নিম্নে কয়েকটি গুরুত্বপূর্ণ রেচনাঙ্গ এবং সংযুক্ত প্রাণীর নাম, মানে কোন প্রাণীর কোন রেচনাঙ্গ সেটা আমরা আজকে পড়বো এবং খুব ইম্পর্টেন্ট এটা। দেখো ফার্স্ট হচ্ছে তারা মাছ, তারা মাছের রেচনাঙ্গের নাম কি না অ্যামিবোসাইট কোষ, এটা হচ্ছে তারা মাছের রেচন অঙ্গের নাম। আর কিছুক্ষণ আগে আমরা যেটা বললাম সেটা গমন অঙ্গের নাম, এটা হচ্ছে রেচন অঙ্গের নাম। এই দুটোর মধ্যে যেন কনফিউজ না হয়ে যাও, ঠিক আছে। এরপর দেখো অ্যামিবা, অ্যামিবার রেচন অঙ্গের নাম কি না সংকোচী গহ্বর। থার্ড হচ্ছে ঝিনুক, ঝিনুকের রেচন অঙ্গ নাম কি না কেবার অঙ্গ বা কেবার অর্গান, যা বলবে, ইংলিশে কেবার অর্গান এবং বাংলাতে কেবারের অঙ্গ। এরপর দেখো এককোষী প্রাণী, এদের রেচন অঙ্গ কোনটা না প্লাজমা পর্দা। তারপর দেখো স্পঞ্জ এবং হাইড্রা, এদের রেচনাঙ্গ কোনগুলি না দেহতল। তারপর দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট শামুক, শামুকের রেচনাঙ্গের নাম কি, শামুকের রেচনাঙ্গের নাম হচ্ছে বোজোনাসের অঙ্গ, ঠিক আছে, মানে অর্গান অফ বোজোনাস। তারপর দেখো অ্যাসকারিস, অ্যাসকারিসের নাম কি না অ্যাসকারিসের রেচন অঙ্গের নাম হলো রেনেট কোষ বা রেনেট সেল। তারপরে দেখো ফিতাকিমি, সরি এখানে একটু প্রবলেম হচ্ছে, হ্যাঁ ফিতাকিমি বা প্লানেরিয়া, এর রেচন অঙ্গের নাম কি না ফ্লেম কোষ, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো চিংড়ি, চিংড়ির রেচন অঙ্গের নাম কি না সবুজ গ্রন্থি। তারপর দেখো মাকড়সা কাঁকড়া, এদের রেচন অঙ্গের নাম কি না কক্সাল গ্রন্থি, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। তারপর দেখো আরশোলা, আরশোলার রেচন অঙ্গের নাম কি না ইউরেট কোষ। তারপর দেখো কেঁচো যোগ অ্যামফিবিয়া, এদের নাম কি না নেফ্রিডিয়া, রেচন অঙ্গের নাম। এবং সবাই লাস্টে যেটা বৃক্ক, বৃক্ক কোথায় পাওয়া যায় না বৃক্ক কাদের রেচন অঙ্গের নাম, সেটা হচ্ছে মোলাস্কা পর্বের কয়েকটি প্রকার প্রাণী এবং মানুষ সহ সমস্ত প্রাণী, সকল প্রকার মেরুদণ্ডী প্রাণীর হচ্ছে রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক বা কিডনি। এরপর দেখো নেক্সট পেজ। এরপর দেখো এটা আমাদের লাস্ট পেজ। এখানে দেখো মূত্র বাদামি বর্ণ ধারণ করে কেন না মেসোগ্লোবিনের জন্য মূত্র বাদামি কালারের হয়ে যায়। তারপর দেখো যকৃতে যে রেচন পদার্থ নির্গত হয় সেইগুলি হচ্ছে বিলিরুবিন, লেসিথিন এবং বিলিভারডিন, এইগুলো যকৃত থেকে রেচন পদার্থ হিসাবে নির্গত হয়। তারপরে দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট বৃক্ক বা মানে হচ্ছে কিডনি, কিডনির গঠনগত এবং কার্যগত একক কোনটি না নেফ্রন, বহু এক্সামে এই কোশ্চেনটি এসছে, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো তোমাদের যে কোশ্চেনটার অ্যান্সার দিতে হবে না ফিচাকিমির রেচন অঙ্গের নাম কি, আমরা এখনই পড়েছি, এটার অ্যান্সার তোমরা দেবে। এরপর দেখো বানতেল, বানতেল পাওয়া যায় লবঙ্গ গাছে। তারপরে দেখো তেঁতুলের কোন অ্যাসিড থাকে না টার্টারিক অ্যাসিড, এটা আমরা সবাই জানি, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, এটাও কিন্তু এক প্রকার রেচন পদার্থ উদ্ভিদের। তারপরে দেখো কোন উদ্ভিদে থেকে রজন নিঃসৃত হয়, কোন উদ্ভিদ থেকে রজন নিঃসৃত হয় না পাইন গাছ থেকে। তারপরে দেখো এফিড্রিন হাঁপানি রোগের জন্য ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়, তাহলে হাঁপানি রোগের ওষুধ তৈরির জন্য কী ব্যবহৃত হয় না এফিড্রিন, খুব ইম্পর্টেন্ট এটা। এরপরে দেখো মাকড়সার রেচন অঙ্গের নাম কি না কক্সাল গ্রন্থি, এটাও কিছুক্ষণ আগে পড়েছি। তারপরে দেখো এই কোশ্চেনটা
বিভিন্ন এক্সামে এবং খুব ভাইটাল কোশ্চেন এবং বহুবার এসছে। একটি বৃক্ষে 10 লক্ষ নেফ্রন থাকে। এই কোশ্চেনটা বহুবার এসছে যে একটি বৃক্ষে কত নেফ্রন থাকে, 10 লক্ষ নেফ্রন থাকে। ঠিক আছে, মুখস্থ করে নেবে একদম। তারপরে দেখো অর্নিথিন প্রক্রিয়ায় প্রোটিন থেকে ইউরিয়া তৈরি হয়। তাহলে এরকম দেয় যে কোন প্রক্রিয়ায় প্রোটিন থেকে ইউরিয়া তৈরি হয়, না অর্নিথিন প্রক্রিয়ায়। তারপরে দেখো মূত্রে বিলিরুবিন থাকার জন্য মূত্রের রং হয় গাঢ় হলুদ, বা এরকম কোশ্চেন আছে মূত্রের কালার গাঢ় হলুদ হওয়ার কারণ কি, না কারণ মূত্রে বিলিরুবিন থাকে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। এবং সবাই লাস্ট কোশ্চেন, অ্যামিবার রেচন অঙ্গের নাম কি, এটার অ্যান্সার তোমাদের দিতে হবে। এটা কিছুক্ষণ আগেই পড়েছি। ঠিক আছে, আশা করি এটাই লাস্ট পেজ ছিল আমাদের। এরপরে আর একটি বায়োলজি ক্লাস হবে, তাহলে আমাদের বায়োলজির ফুল সিলেবাস আমরা কমপ্লিট করে নেবো ডেসক্রিপটিভভাবে। তারপরে আমরা অবজেক্টিভ হিসাবে প্র্যাকটিস করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো, এবং আমি যদি কিছু ভুল করে থাকি তাও তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমার পরে নোটগুলো ঠিক করতে সুবিধা হবে। এবং তোমাদের কাছে লাস্টে একটাই রিকোয়েস্ট, যারা যদি কেউ কোনো ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে থাকো স্টাডি গ্রুপে, তোমরা সেখানে ভিডিওটি একটু শেয়ার করে দেবে, কারণ তোমাদের নোট বানানোর জন্য আমি একটুও টাইম পাচ্ছি না। ঠিক আছে, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।